দিনে আমরা পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি, কূটনীতির প্রয়োগের অস্ত্র, যেটা সাম দাম দণ্ড ভেদ, এটা সম্পর্কে পড়েছিলাম। তারপর আজকে জিয়াউদ্দিন বারানির সম্পর্কে পুরোটাই পড়ব। তার প্রথম জীবন, গ্রন্থ রচনা, ফতোয়া-ই জাহানদারি, এইগুলো সম্পর্কে। ঠিক আছে, তা একটু মন দিয়ে শুনবে। আমি ছোট ছোট করে জায়গাগুলো আলোচনা করে দিচ্ছি। ভারতের মধ্যযুগের বিশিষ্ট ইতিহাসবিদ ও রাষ্ট্রনীতিবিদদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন জিয়াউদ্দিন বারানি। আন্ডারলাইন করবে, তাহলে তোমাদের পরীক্ষায় এখানে প্রশ্ন আসতে পারে জিয়াউদ্দিন বারানি কে ছিলেন। তাহলে জিয়াউদ্দিন বারানি কে ছিলেন? ভারতের মধ্যযুগের বিশিষ্ট ইতিহাসবিদ ও রাষ্ট্রনীতিবিদ জিয়াউদ্দিন বারানি। ঠিক আছে। আচ্ছা, তার ঐতিহাসিক যদি বলা হয় যে দুটি গ্রন্থের নাম কি, তাহলে উত্তর হবে তারিখ-ই ফিরোজি শাহী ও ফতোয়া-ই জাহানদারি। দুটো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ গ্রন্থ, আন্ডারলাইন করবে, তারিখ-ই ফিরোজ শাহী ও ফতোয়া-ই জাহানদারি, এই দুটো। তার প্রথম যে জীবন, সেটা কি 1285 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বারানে নামক স্থানে একটি অভিজাত পরিবারে জিয়াউদ্দিন জন্মগ্রহণ করেন। এর জন্য তিনি জিয়াউদ্দিন বারানি নামে পরিচিত। তাহলে যে বারানিটা রয়েছে, যেহেতু তিনি বারানে নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তার কি নাম হয়? জিয়াউদ্দিন বারানি। তার মাতামহ হুসামুদ্দিন সুলতান গিয়াসউদ্দিন বলবনের প্রিয় পাত্র ছিলেন। ঠিক আছে। তার পিতা মহিদুল মুলক সুলতান জালালউদ্দিন খলজির পুত্র আরকলি খানের ঘনিষ্ঠ ছিলেন। জিয়াউদ্দিন স্বয়ং দীর্ঘ 17 বছর মোহাম্মদ বিন তুগলকের সভাসদ ছিলেন। তার মানে আমরা জানি মোহাম্মদ বিন তুগলক, আর একটা নাম আছে তার, পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলক। পরিচিত। এরপরে সেই রাজধানী স্থানান্তর তিনি করেন, বিভিন্ন মুদ্রার প্রচলন করেছিলেন, তাকে পাগলা রাজা বলা হতো। তার সভাসদ ছিলেন কে? এই জিয়াউদ্দিন বারানি। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসলে তার সুদিনের অবসান ঘটে। তার মানে এই ফিরোজ শাহ তুগলকের সঙ্গে, ফিরোজ শাহ তুগলক যখন তোমার সিংহাসনে বসেছিল, তারপর থেকে জিয়াউদ্দিনের অবস্থা কিন্তু শোচনীয় হতে থাকে। কেন? এরপরে আমরা পাবো। সুদিনের অবসান ঘটে। সুলতান বিরোধী ষড়যন্ত্রকারী খাজা জাহানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাকে পদচ্যুত করা হয়, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বেশ, তার রচনা দেখো, গ্রন্থ যে রচনা করেছিলেন, দুটো ঐতিহাসিক গ্রন্থ, তারিখ-ই ফিরোজ শাহী ও ফতোয়া-ই জাহানদারি। দেখো ভালো করে এই দুটো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় এসএকিউ এমসিকিউ পড়তে পারে। ফিরোজ শাহ কর্তৃক পদচ্যুত হওয়ার পর জিয়াউদ্দিন বারানি গ্রন্থ রচনার মনোনিবেশ করেন। মানে মাঝে মাঝে আমাদের কিন্তু ডিমোশনের প্রয়োজন যদি হয়, ডিমোশন নিয়ে নিতে পারি। ডিমোশন নিলেও কিছু ভালো জিনিস তৈরি হয়। যেমন তিনি কিন্তু এর আগে কোনো গ্রন্থ রচনা করেননি। তার পদচ্যুত হওয়ার পর, তিনি যখন পদচ্যুত হলেন, সেই পদচ্যুত হওয়ার পর তিনি কিন্তু দুটি গ্রন্থ রচনা করলেন, তারিখ-ই ফিরোজ শাহী এবং ফতোয়া-ই জাহানদারি রচনা করেছিলেন। বেশ, ঠিক আছে। তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থটি সুলতান ফিরোজ শাহের নামে উৎসর্গ করে বারানি সুলতানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন। তাহলে তারিখ-ই ফিরোজ শাহী যে গ্রন্থটা তিনি লিখেছিলেন, সেই গ্রন্থটা তিনি কাকে উৎসর্গ করেছিলেন, কাকে দান করেছিলেন, কার নামে তিনি রচনা করেছিলেন? উৎসর্গ করেন বারানি সুলতানকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন। এর সহায়ক গ্রন্থ হিসাবে তিনি লিখেছিলেন ফতোয়া-ই জাহানদারি। তারিখ-ই ফিরোজ শাহীতে বারানি গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তুগলক রাজত্বের প্রথম 6 বছরের ঘটনা লিপিবদ্ধ করেছেন। তার মানে যদি পরীক্ষায় আসে যে গিয়াসউদ্দিন বলবনের ফিরোজ শাহ তুগলকের তারিখ-ই ফিরোজ শাহীতে কি সম্পর্কে উল্লেখ করা রয়েছে বা কি সম্পর্কে জানানো রয়েছে, উত্তর লিখবে গিয়াসউদ্দিন বলবন থেকে ফিরোজ শাহ তুগলকের রাজত্বের প্রথম 6 বছর
লিপিবদ্ধ রয়েছে এই গ্রন্থে। অন্যদিকে ফতোয়া-ই জাহানদারির বিষয়বস্তু ছিল কি? বিষয়বস্তু ছিল মূলত রাষ্ট্রনীতি ও রাজার বা সুলতানের ভূমিকা। আর ফতোয়া-ই জাহানদারি যেটাতে তিনি রচনা করেছিলেন তার মূল যে লেখা ছিল সেটা কি সম্পর্কে ছিল? রাষ্ট্রনীতি আর সুলতানের ভূমিকা, এই সম্পর্কে কিন্তু দেওয়া ছিল। তোমাদের দেখো এখানে ফতোয়া-ই জাহানদারি গ্রন্থের একটা প্রচ্ছদের ছবি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। দেখো আমরা এই ফতোয়া-ই জাহানদারি গ্রন্থ থেকে কি পাই, কি সম্পর্কে আমরা জানতে পারি? প্রথমে দেখো ইসলাম ধর্মতত্ত্ব ও রাষ্ট্রের সম্পর্কে জানতে পারি, সুলতানি শাসনের স্বরূপ কীরকম সেটা জানতে পারি, সুলতানের প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে জানতে পারি, শাসকের দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারি। তাহলে এতগুলো কিন্তু জিনিস থাকলো, ইসলামের ধর্মতত্ত্ব, রাষ্ট্রের সম্পর্ক, সুলতানি শাসনের স্বরূপ, সুলতানের প্রয়োজনীয় গুণাবলী, শাসকের দৃষ্টিভঙ্গি, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। বেশ, আজকে আর একটা করাবো, যেটা হচ্ছে রাষ্ট্র দর্শনের প্রেক্ষাপট দেওয়া রয়েছে, সেটা কি হতে পারে। যেমন ঐতিহাসিকদের ভূমিকা, বারানির রাজনৈতিক চিন্তাধারা নিঃসন্দেহে ধর্মকেন্দ্রিক। তাহলে রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে কি ছিল? ঐতিহাসিকদের মতে বারানির যে রাজনৈতিক চিন্তাধারা ছিল সেটা ছিল কিন্তু নিঃসন্দেহে ধর্মকেন্দ্রিক। তবে ইতিহাসকার হিসাবে তিনি বাস্তবতা এবং সত্য নিষ্ঠাকে গুরুত্ব কিন্তু দিতেন। তার মতে ইতিহাস কেবল বাদশাহ বা অভিজাত শ্রেণীর গুণকীর্তন কিন্তু করা নয়। ইতিহাস লিখবো, আমি যে শাসকের আন্ডারে রয়েছি সেই শাসকের গুণগান করব শুধু, তা কিন্তু নয়। তার মানে তিনি কি বলেছেন এই সম্পর্কে? যে সমাজে প্রতিষ্ঠিত উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে ইতিহাস রচনা তথা ইতিহাস চর্চার বিষয়টি সীমাবদ্ধ থাকা প্রয়োজন। কাদের মধ্যে? সমাজে প্রতিষ্ঠিত যারা উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে ইতিহাস রচনা তথা ইতিহাস চর্চার বিষয়টি সীমাবদ্ধ থাকা কিন্তু প্রয়োজন। বারানি সেটা কিন্তু মনে করতেন। কিন্তু আজও কি তাই? সত্যি কি তাই? উচ্চ শ্রেণীরাই কি ইতিহাস পড়বে নাকি শুধু? নিম্ন শ্রেণীরা পড়বে না? অবশ্যই সবাইকে কিন্তু পড়তে হবে। বেশ, যাই হোক। আচ্ছা, ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা কি? অন্যদিকে ইসলামীয় সুন্নি মতাদর্শে বিশ্বাসী বারানির নিজেও ধর্মের প্রতি ছিল প্রশ্নহীন আস্থা। কোনো প্রশ্ন ছিলই না সেই ধর্মের উপরে, মানে মুসলিম ধর্ম, সুন্নি মতাদর্শে বিশ্বাসী বারানি। তাহলে বারানি কোন ধর্মের বিশ্বাসী ছিলেন? সুন্নি। সেটা কিন্তু ইসলামীয় ধর্ম বা ইসলাম ধর্ম। সমাজ, রাজনীতি, রাষ্ট্রদর্শন প্রতিটি ক্ষেত্রেই তিনি কিন্তু ধর্ম ভাবনার আলোকে রূপায়ণ করতে আন্তরিক ছিলেন। তার মানে তিনি কিন্তু সবসময় কি করতেন? ধর্ম ভাবনার আলোকে সবটাই রূপায়ণ করার চেষ্টা করতেন। তিনি ধর্মটাকে কিন্তু গুরুত্ব দিতেন অনেকখানি। এছাড়া তিনি কি করতেন? শরিয়ত বা ইসলাম ধর্মের বিধান অনুসারে সুলতানের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করা উচিত বলে তিনি বারানি কিন্তু মনে করেন। তাহলে বারানি মনে করেন যে দেশের যে শাসন ব্যবস্থা চলবে সেটা শরিয়ত ল অনুযায়ী চলবে, অর্থাৎ ইসলামীয় ধর্মের বিধান অনুযায়ী কিন্তু চলবে, যেটা আমরা আরবে পাই। বর্তমানকালে আরবে যেটা ধর্মীয় যে শাসন সেইটা হচ্ছে শরিয়ত। মানে তুমি চুরি করলে কি করবে? হাত কেটে দেবে, বা মাটিতে গলা অবধি তোমাকে পুঁতে দেবে, তারপর ঢিল ছুঁড়ে তোমাকে মারবে। এইগুলো কিন্তু আরবে রয়েছে। আমাদের দেশটা কিন্তু শরিয়ত অনুযায়ী চলে না। বেশ, যাই হোক, ব্যক্তি জীবনের প্রভাব কিন্তু তার রচনায় পাই। আবার বারানির ইতিহাস চর্চায় তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও কিন্তু প্রভাব ফেলেছে। তা তিনি ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতাগুলো লাভ করেছিলেন সেগুলো তার ইতিহাস চর্চায় আমরা দেখতে পাই। দীর্ঘকাল দরবারি রাজনীতির সাথে তিনি জড়িত থাকার কারণে যেমন তিনি প্রভূত সম্মান পেয়েছিলেন, সুযোগ সুবিধা পেয়েছিলেন, তেমনি কিন্তু রাজরোষের কারণে তিনি হারিয়েছিলেন দরবারি পদ। মানে তিনি যেহেতু রাজকাজের সঙ্গে, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তিনি কিন্তু প্রভূত সম্মানও পেয়েছিলেন। এইবারে তিনি সম্মান পেয়েছিলেন ঠিকই,
কিন্তু তিনি রাজরোষের কারণে তিনি তার পদও কিন্তু হারিয়েছিলেন, সহায় সম্পদ সব কিছুই হারিয়েছিলেন। এই কারণে তার ইতিহাস চর্চায় নানা ক্ষেত্রে কিন্তু স্ববিরোধিতা দেখা যায়। মানে তিনি একবার যখন পদে ছিলেন তখন ভালো ভালো বলতেন, যখন তিনি পদ থেকে চলে গেলেন বা পদ ছেড়ে দিলেন তখন তিনি কিন্তু তাকেই কিন্তু তিনি আবার খারাপ বলতেন। এইটা কিন্তু আমরা পলিটিক্সে দেখতে পাই। যখন সে এক দলে থাকে তখন সেই দলের গুণগান গায়, আবার যখন সে অন্য দলের হয়ে অন্য দলে চলে যায় তখন সে সেই দলের কিন্তু কথা বলে। তা এই রকমও আমরা কিন্তু তার লেখায় দেখতে পাই। আজকে এইটুকু ছিল। তার মানে জিয়াউদ্দিন বারানির আমরা প্রথম জীবন গ্রন্থ, তার রচনা, ফতোই জাহানদারি গ্রন্থের এবং গ্রন্থে উল্লেখিত যে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র দর্শনের প্রেক্ষাপট, পুরো এই পাতাটা পড়লাম। পরের দিনে আমরা ধর্ম রাষ্ট্রের সম্পর্ক কি, দুই রাষ্ট্রের তত্ত্ব, সুলতানি যুগে নরকপতিত্বের আদর্শ, এইগুলো সম্পর্কে আমরা জানবো। দিল্লি সুলতানির আমলে রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল সেগুলো আমরা কিন্তু জানবো। ঠিক আছে।